তাহলে আজকে আমি সবাইকে স্বাগত জানিয়ে রেমাটোলজি ভাইভার দ্বিতীয় অংশ বলা শুরু করছি। তাহলে আমি শুরু করছি আজকে রেমাটোলজি ভাইভার দ্বিতীয় অংশ। প্রথমে আমি আজকে অনেক সময় পরীক্ষার একটা কমন টপিক হচ্ছে যে এসএলই, সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস। এসএলই এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে এটা ক্রাইটেরিয়া কি, অথবা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এটা চিকিৎসা কি। তাহলে এই বিষয়টা হচ্ছে যে আমাদের জরুরি এবং এই ক্রাইটেরিয়া খুবই জরুরি। তাহলে বলা হচ্ছে যে এসএলই একটা রেয়ার ডিজিজ এবং এটা এটা প্রায় 0.03% থেকে 0.2% পপুলেশন এফেক্টেড হয়। সাধারণত বলা হচ্ছে ককেশিয়ানদের ক্ষেত্রে 0.03% এফেক্টেড হয় এবং 0.2% আফ্রিকা ক্যারিবিয়ান অঞ্চলে হয়। এসএলইটা সাধারণত 20 থেকে 30 বছর বয়সের মধ্যে কমনলি পিক অফ অনসেট। 90% ক্ষেত্রে এটা হচ্ছে যে ফিমেল এফেক্টেড হয় এবং এসএলই একটা ডিজিজ যেটা রিল্যাপস এবং রেমিশনে থাকে, রিল্যাপস এবং রেমিশনে থাকে। তো পরীক্ষায় যেটা কমনলি এসএলই থেকে জিজ্ঞেস করা হয় যে এসএলই কি কি ক্রাইটেরিয়া আছে। এসএলইর আমরা জানি যে এসএলই 11টা ক্রাইটেরিয়া থাকে। 11টার মধ্যে যদি 4টা পজিটিভ থাকে সেটা আমরা ডায়াগনোসিস বলি। তাহলে এখানে বলা হচ্ছে যে 11টা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া বলা হচ্ছে যে মেলার র্যাশ। মেলার র্যাশ এটা এটা হচ্ছে যে ফিক্সড ইরাইথিমা এবং এটা থাকে হচ্ছে যে ফ্ল্যাট অথবা রেইজড স্পেয়ারিং দ্য নেজোনেভিয়াল ফোল্ড। তাহলে মেলার র্যাশটা এটা ফেসে হয়, এটা হচ্ছে নেজোনেভিয়াল ফোল্ডকে স্পেয়ারিং করে এবং এটা ফিক্সড ইরাইথিমা, ফ্ল্যাট অথবা রেইজড হইতে পারে। 2 নম্বর বলা হচ্ছে যে ডিসকয়েড র্যাশ। ডিসকয়েড এটা হচ্ছে যে ইরাইথিমাটাস রেইজড প্যাসেজ, এটা অ্যাডহারেন্ট ক্যারাটোটিক স্কারিং অ্যান্ড ফলিকুলার প্লাগিং। এবং এর সাথে বলা হচ্ছে যে ফটোসেনসিটিভিটি। ফটোসেনসিটিভিটি জিনিসটা কি, যে এটা র্যাশ আনইউজুয়াল রিয়াকশন টু দ্য সানলাইট। তাহলে মোটামুটি 3টা হয়ে গেল, যে মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ এবং ফটোসেনসিটিভিটি। এরপরে বলা হলো যে ওরাল আর্থ্রাইটিস, ওরাল আলসারস। এই আলসারটা বলছে ওরাল অথবা নেজোফ্যারিঞ্জাল আলসারেশন হুইচ মে বি পেইনলেস। এটা পেইনফুল হতে পারে, মে বি পেইনলেস। এন্ড বলছে যে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসটা বলা হচ্ছে যে নন এরোসিভ ইনভলভিং 2 or more পেরিফেরাল জয়েন্ট। একটা আর্থ্রাইটিস এবং আর্থ্রালজিয়া হয় এখানে। এরপরে আছে সেরোসাইটিস। সেরোসাইটিস মানে আমরা জানি যে এটা প্লুরাল স্পেসে হয়, প্লুরাইটিস। তাহলে সেই ক্ষেত্রে হিস্ট্রি থাকবে যে প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে এবং আমরা এক্সামিনেশন করলে প্লুরাল রাপ এবং প্লুরাল ইফিউশনাল এভিডেন্স পেতে পারি। পেরিকার্ডাইটিস আমরা সেই ক্ষেত্রে এক্সামিনেশন করলে পারে পেরিকার্ডিয়াল রাপ এবং ইকোকার্ডিওগ্রাম করলে আমরা এভিডেন্স অফ প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন পাবো। এরপরে বলা হচ্ছে যে রেনাল ডিজঅর্ডার। পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া থাকে, সাধারণত মোর দ্যান 0.5 গ্রাম পার 24 আওয়ার্স প্রোটিনিউরিয়া থাকে। পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া মোর দ্যান 0.5 গ্রাম পার 24 আওয়ার্স। এবং সেলুলার কাস্ট থাকে, যে কাস্টটা রেড সেল কাস্ট হইতে পারে, গ্রানুলার কাস্ট হইতে পারে, টিউবুলার কাস্ট হইতে পারে। এরপরে আসে যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে আছে হচ্ছে যে সিজার সাইকোসিস। এখানে বলা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ প্রভোকিং ড্রাগস অর মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। এরপরে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, এটা হচ্ছে যে হেমোলাইটিক অ্যানিমিয়া অথবা লিউকোপেনিয়া অথবা লিম্ফোপেনিয়া অথবা থ্রম্বোসাইটোপেনিয়া ইন দ্য অ্যাবসেন্স অফ অফেন্ডিং ড্রাগস। আর ইমিউনোলজিক্যালের মধ্যে বলা হচ্ছে যে অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডিজ অ্যাবনর্মাল টাইটার অথবা প্রেজেন্স অফ অ্যান্টিবডি টু স্মিথ অ্যান্টিজেন অথবা পজিটিভ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ। এটা মূলত 3টা অ্যান্টিবডির কথা বলা হলো, অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডিজ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। এবং একটা
একক ক্রাইটেরিয়ার মধ্যে আছে এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এটা অ্যাবনর্মাল টাইটার এএনএ বা ইমিউনোফ্লুরেসেন্ট টেস্টে এটা ডিটেকশন করা হয়। তাহলে আমরা যদি ধরি যে এটা কি কতগুলা সিস্টেমকে এখানে এফেক্ট করা হচ্ছে, যে প্রথমে বলা হয় 11টা ক্রাইটেরিয়ার মধ্যে যে মেলার র্যাশ থাকবে, ডিসকয়েড র্যাশ থাকবে, আর্থ্রাইটিস থাকবে, তারপরে ফটো সেন্সিটিভিটি, ওরাল আলসার্স, আর্থ্রাইটিস, সেরোসাইটিস, রেনাল ডিসঅর্ডার, তারপরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আর ইনভেস্টিগেশনের মধ্যে আছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, আর অ্যান্টি এএনএ পজিটিভ। এখানে বলা হচ্ছে যে এই 11টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 4টা ক্রাইটেরিয়া সিরিয়ালি অথবা সাইমultaneously যদি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে এসএলই। তাহলে 11টা ক্রাইটেরিয়ার মধ্যে 4টা ক্রাইটেরিয়া যদি সিরিয়ালি পাওয়া যায় অথবা সাইমultaneously পাওয়া যায়। এখানে বলা হচ্ছে কতগুলা ক্ষেত্রে 2বার টেস্ট করে দেখতে হয়, যেমন লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিম্ফোপেনিয়া। এগুলো হচ্ছে 2 টাইমস টেস্ট করে দেখা হয়, টু সেপারেট অকেশনে এটা টেস্ট করে দেখা হয়। তাহলে পরীক্ষায় এসএলই থেকে মোস্ট কমনলি যে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে 11টা ক্রাইটেরিয়া এসএলইর কি কি আছে, এটাই হচ্ছে মোস্ট কমন কোশ্চেন এসএলই থেকে। এখানে এসএলইর সাথে কিছু অ্যাসোসিয়েশন আছে, যেমন সেকেন্ডারি রেনর্স, মানে সেকেন্ডারি এসএলইর পেশেন্টের সেকেন্ডারি রেনর্স ফেনোমেনা থাকে, এবং এখানে দেখানো হচ্ছে ছবিতে যে ডিজিটাল আলসারেশন। এরপরে যে মেলা র্যাশ, এসএলইতে কিভাবে মেলা র্যাশ হয় সেটা এখানে দেখানো আছে, যে স্পেয়ারিং নেজোল্যাবিয়াল ফোল্ড। এসএলইতে হচ্ছে যে মেলা র্যাশটা যেটা হয় ফেসে, যেটা নেজোল্যাবিয়াল ফোল্ডকে এটা স্পেয়ারিং করে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় অনেক সময় পরীক্ষায় যে একটা এসএলই পেশেন্ট সাসপেক্টেড আমাদের কাছে আসছে, তাহলে পরে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি। একটা এসএলই রোগী আমাদের কাছে আসলে আমরা কি কি ইনভেস্টিগেশন করে দেখতে পারি, এটাও কমনলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, যে এসএলইর পেশেন্ট হচ্ছে আসলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব। এখানে হচ্ছে যে ফুল ব্লাড কাউন্ট আমরা করি, তারপরে হচ্ছে তার রেনাল ফাংশন যেটা দেখানো হলো, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, ইউরিয়া, ইলেকট্রোলাইটস, তারপরে আমরা ইএসআর সিআরপি এটা আমরা করে দেখি। এখানে সিআরপি সাধারণত নর্মাল থাকে, ইএসআর বেড়ে যায়, সিআরপিও বাড়ে যদি সেরোসাইটিস থাকে। লিভার ফাংশন টেস্ট করা হয়, ইউরিন রুটিন এক্সামিনেশন করা হয়, যেটা বললাম যে পারসিস্টেন্ট প্রোটিন ইউরিয়া মোর দেন 0.5 গ্রাম পার 24 আওয়ার, এবং এর সাথে কিছু কাস্ট থাকে, এবং এর সাথে হচ্ছে যে কিছু কাস্ট থাকে। আর আমরা এরপরে আসি যে ব্লাড প্রেশার, এটা দেখবো যেহেতু এসএলই কমনলি রেনাল সিস্টেমকে ইনভলভমেন্ট করে, সেই জন্য আমরা ব্লাড প্রেশার মনিটরিং করব, এবং ইউরিনারি প্রোটিন এবং ক্রিয়েটিনিন রেশিওটা দেখব। যেটা আগে বলেছি যে এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি একটা 11টা পয়েন্টের একটা পয়েন্ট, এবং এর সাথে আমরা ডিজিজ এক্সক্লুশন করার জন্য এসএলই থেকে আদার কানেকটিভ টিস্যু আমরা এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন্স ইএনএ আমরা করব। এখানে কমপ্লিমেন্ট লেভেল দেখা হয় C3 C4, কারণ ডিজিজ যখন অ্যাক্টিভ থাকে তখন কমপ্লিমেন্ট কনজাম্পশন হয় এবং লো লেভেলে থাকে। অ্যান্টি ডিএস ডিএনএ টাইটার আমরা এখানে করি, এলিজা মেথডে করা হয়, এটাও ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে। এবং ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, এখানে যেহেতু অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, সেই জন্য এখানে ড্যাপ টেস্ট করা হয়, ডাইরেক্ট অ্যান্টি গ্লোবুলিন টেস্ট করা হয়, এবং অ্যান্টি কার্ডিওলিপিড অ্যান্টিবডিজ করা হয়, কারণ এখানে এসএলইর সাথে অ্যান্টিফসফোলিপিডের একটা অ্যাসোসিয়েশন থাকে, এই জন্য অ্যান্টিফসফোলিপিড অ্যান্টি কার্ডিওলিপিড অ্যান্টিবডিজ দেখা হয়। তো একটা এসএলই রোগী আসলে পরে আমরা কিভাবে আমরা চিকিৎসা করব। একটা এসএলই রোগী আসলে একটা এসএলই রোগী যদি আমাদের কাছে আসে, তাহলে পরে আমরা কিভাবে চিকিৎসা করব। এখানে ট্রিটমেন্টের কিছু গোল আছে। একটা বলছে যে থেরাপিউটিক goals are to educate the patient about the nature of the illness
তাহলে ডিজিজ প্রসেস সম্পর্কে তাকে অ্যাডভাইস করতে হবে এবং প্রথমে তার সিমটম কন্ট্রোল করতে হবে, অর্গান ড্যামেজ প্রিভেন্ট করতে হবে, নর্মাল ফাংশন অফ দা লাইফে ফিরিয়ে আনতে হবে। তাহলে 3টা গোলের কথা এখানে বলা হয়েছে, যে সিমটম কন্ট্রোল, অর্গান ড্যামেজ প্রিভেনশন, আর 3 নম্বর হচ্ছে যে মেইনটেইন নর্মাল ফাংশন। তো এসএলই পেশেন্টের 2টা প্রশ্নই কমনলি করা হয়, যে বেশিরভাগ ক্ষেত্রে যে এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর হচ্ছে এসএলই কিভাবে ম্যানেজমেন্ট করা হয়। তাহলে ম্যানেজমেন্ট করতে গেলে পরে আমাদের গোল অফ ট্রিটমেন্ট এখানে 3টা বলা হয়েছে, যে একটা হচ্ছে কন্ট্রোল অফ সিমটমস, 2 নম্বর হচ্ছে প্রিভেন্ট অর্গান ড্যামেজ, 3 নম্বর বলা হলো যে মেইনটেইন নর্মাল ফাংশন। তাহলে পেশেন্টকে আমরা এডুকেশন দিব যে অ্যাবাউট দ্য পেশেন্ট শুড বি অ্যাডভাইসড টু অ্যাভয়েড সান অ্যান্ড আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার। তাহলে সানলাইট এবং আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার এটা অ্যাভয়েড করবে এবং পেশেন্ট সানব্লক ব্যবহার করবে এবং পেশেন্টকে সানব্লক হচ্ছে যে ব্যবহার করতে বলতে হবে এবং পেশেন্টের আরো অ্যাডিশনাল কিছু অ্যাডভাইস করতে হবে, যেমন পেশেন্টকে ভ্যাকসিনেশনের ব্যাপারে বলতে হবে, যে পেশেন্টকে সাধারণত আমরা হিপ ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দেই, ভ্যাকসিনেশনের কথা বলতে হবে। পেশেন্টকে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা বলতে হবে, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল শুড বি অ্যাভয়েডেড। এসএলই উইমেনের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে অ্যাভয়েড করতে হবে এবং ভ্যাকসিনেশন করতে হবে এবং সানলাইট এবং আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার প্রিভেন্ট করতে হবে। তাহলে পেশেন্টকে কিছু অ্যাডভাইস করতে হবে। অ্যাডভাইসের পরে হচ্ছে যে আমরা যাব চিকিৎসায়, ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে 2টা ভাগে ভাগ করা হয়েছে, যে একটা মডারেট টু সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে একরকম চিকিৎসা, আর সিভিয়ার ডিজিজ লাইফ থ্রেটেনিং এর কি চিকিৎসা। তাহলে আমরা যদি ডিজিজটা যদি মাইল্ড টু মডারেট থাকে তাহলে আমরা কি কি আমরা দিব। তাহলে আমরা যদি পেশেন্ট যদি মাইল্ড ডিজিজ বলতে, যে ডিজিজ ইজ রেস্ট্রিক্টেড টু দ্য স্কিন অ্যান্ড জয়েন্ট, যদি পেশেন্টের যদি স্কিন এবং জয়েন্ট ইনভলভমেন্ট হয় সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যানালজেসিক্স অ্যাডভাইজের সাথে পেশেন্টকে অ্যানালজেসিক, NSAIDs, হাইড্রোক্সিক্লোরোকুইন এগুলো আমরা দিব। এবং অনেক সময় আমরা গ্লুকোকর্টিকয়েড আমরা ব্যবহার করি 5 থেকে 20 মিলিগ্রাম, 5 to 20 মিলিগ্রাম পার ডে, এবং এর সাথে ডিএমআরডি ব্যবহার করা হয়। ডিএমআরডির মধ্যে এখানে ব্যবহার হয় মিথোট্রেক্সেট, অ্যাজাথেরাপিন, মাইক্রোফেনোলেট, মফেটিল, সংক্ষেপে MMF বলে। তাহলে তাহলে যদি ডিজিজ যদি স্কিন এবং জয়েন্টে যদি এটা যদি লিমিটেড থাকে, তাহলে রেস্ট্রিক্টেড থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যানালজেসিক, NSAIDs এবং হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করব। এবং এখানে বলা হচ্ছে যে পেশেন্টের ফ্রিকোয়েন্টলি আমরা যেটা করি স্টেরয়েড দিই 5 to 20 মিলিগ্রাম পার ডে এবং এর সাথে, তাহলে এটা মাইল্ড টু মডারেটের চিকিৎসা। এটা হচ্ছে যে প্রথমে বললাম যে ডিজিজ যদি রেস্ট্রিক্টেড টু দ্য স্কিন অ্যান্ড জয়েন্ট, তাহলে আমরা অ্যানালজেসিক্স, NSAIDs অ্যান্ড হাইড্রোক্সিক্লোরোকুইন দেব। এবং আমরা এর সাথে ব্যবহার করি যে পেশেন্টের গ্লুকোকর্টিকয়েডস, এখানে 5 to 20 মিলিগ্রাম পার ডে এবং এর সাথে ইন কম্বিনেশন ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহার করা হয় মিথোট্রেক্সেট, অ্যাজাথেরাপিন এবং MMF। MMF মানে মাইক্রোফেনোলেট, মফেটিল। এবং পেশেন্টে যখন ফ্লেয়ারে যায়, পেশেন্টে তো ফ্লেয়ার মানে ডিজিজ অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভিটি বেড়ে যায়, অথবা পেশেন্টের কমপ্লিকেশন যেমন প্লুরিসি, পেরিকার্ডাইটিস এগুলা যখন হয়, তখন আমরা তাহলে গ্লুকোকর্টিকয়েডের ডোজটা বাড়িয়ে দেয়। ডিজিজ যদি পেশেন্ট ফ্লেয়ার অফ দ্য এসএলই অথবা কমপ্লিকেশন যেমন প্লুরিসি, পেরিকার্ডাইটিস হয়, তাহলে আমরা স্টেরয়েডের ডোজ বাড়িয়ে দিব। এবং এখানে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি বেলিমোমাব এখানে ব্যবহার করা হয়। কখন ব্যবহার করা হয় তো বলছে যে অ্যাক্টিভ এসএলই not responded inadequately to standard therapy। যদি পেশেন্টের স্ট্যান্ডার্ড থেরাপিতে যদি রেসপন্স না করে, তাহলে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি বেলিমোমাব ব্যবহার করতে পারি। মাইল্ড টু মডারেট চিকিৎসার যাওয়ার পরে আমরা যে চিকিৎসাটায় আসব সেটা হচ্ছে যে সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং ডিজিজ। এবং সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং যদি এসএলই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস এবং ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহার করব। তাহলে এখানে সিভিয়ার বা লাইফ থ্রেটেনিং
ডিজিজ কাকে বলা হচ্ছে? যখন ডিজিজটা যদি ইনভলভ করে সিএনএস, রেনাল এবং কার্ডিয়াক ইনভলভমেন্ট যদি থাকে, তখন তাকে সিভিয়ার বা লাইফ থ্রেটানিং ডিজিজ বলে। তিনটা অর্গানের কথা বলা হলো, রেনাল ইনভলভমেন্ট, সিএনএস ইনভলভমেন্ট, কার্ডিয়াক ইনভলভমেন্ট। তাহলে আমরা হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস এর সাথে, যেমন বলা হচ্ছে যে মিথাইল প্রেডনিসোলোন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট প্লাস সাইক্লোফসফামাইড 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আইভি, এটা 2 to 3 উইক ইন্টারভাল 6 সাইকেল দেওয়া হয়। তাহলে আমরা যদি সিভিয়ার অ্যান্ড লাইফ থ্রেটেনিং ডিজিজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মিথাইল প্রেডনিসোলোন এবং সাইক্লোফসফামাইড ব্যবহার করব। মিথাইল প্রেডনিসোলোন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এবং সাইক্লোফসফামাইড 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা 2 to 3 উইক ইন্টারভালে 6 সাইকেল এখানে দেওয়া হয়। এবং এগুলা সাইক্লোফসফামাইডের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন হেমোরেজিক সিস্টাইটিস। এই জন্য পেশেন্টকে হাইড্রেশন করা হয় এবং মেসনা দেওয়া হয়। এখন এরপরে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাই ডোজ MMF mycophenolate mofetil has been used successfully with high dose glucocorticoid for renal involvement with results similar to dose plus cyclophosphamide. আমরা অনেক সময় সাইক্লোফসফামাইডের বিকল্প হিসাবে MMF ব্যবহার করতে পারি। এবং আগে যেটা বলেছি যে মাইল্ড টু মডারেট ডিজিজের ক্ষেত্রে, এখানে সিভিয়ার ডিজিজের ক্ষেত্রেও যদি বলা হয় যে কি এখানে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয়, বেলিমোমাব এখানে ব্যবহার করা হয়। এখানে এটা অ্যাক্টিভ বলা হচ্ছে যে বেলিমোমাব ইন কম্বিনেশন উইথ স্ট্যান্ডার্ড থেরাপি significantly decrease disease activity in SLE patient is safe and well tolerated. এবং বলছে যে রুটিক্সিম্যাব ও ব্যবহার করা হয়, আরো কিছু ড্রাগ SLE তে ব্যবহার করা হয়। রুটিক্সিম্যাব এটা বলছে যে ইফেক্টিভ। এবং মেইনটেনেন্স থেরাপি, পেশেন্টের মেইনটেনেন্স থেরাপি হচ্ছে যে ফলোইং কন্ট্রোল অফ acute disease, a typical maintenance regimen of prednisolone in a dose 40 to 60 milligram daily, gradually reducing 10 to 15 milligram per day or less by 3 months. তাহলে আমরা বলা হচ্ছে যে ডিজিজটা কন্ট্রোল যখন হয়ে গেল, যেমন মডারেট টু সিভিয়ার টু লাইফ থ্রেটেনিং ডিজিজের ক্ষেত্রে বলা হলো যে মিথাইল প্রেডনিসোলোন এবং সাইক্লোফসফামাইড দিয়ে এটা 2 থেকে 3 সপ্তাহ পর 6টা সাইকেল দেওয়ার পরে ডিজিজটা যখন কন্ট্রোল হলো, তারপরে আমরা হচ্ছে যে প্রেডনিসোলোন 40 to 60 মিলিগ্রামে আমরা পার কেজি 40 to 60 মিলিগ্রাম ডেইলি দিব এবং এটা ওভার 3 মান্থ 10 to 15 মিলিগ্রামে নিয়ে চলে আসবো। এবং এর সাথে ডিজিজ স্পেয়ারিং হিসাবে আমরা অ্যাজাথিওপ্রিন, মিথোট্রেক্সেট এবং MMF দিতে পারি। এবং তাহলে এটা এটা হচ্ছে যে শুড বি প্রেসক্রাইব ডিজিজ স্পেয়ারিং স্টেরয়েড স্পেয়ারিং হিসাবে অ্যাজাথিওপ্রিন, মিথোট্রেক্সেট, MMF ব্যবহার করা হয়। এবং বলা হচ্ছে যে the long term aim to continue the lowest dose of glucocorticoid and immunosuppression to maintain the remission. তাহলে লোয়েস্ট ডোজ অফ গ্লুকোকর্টিকয়েড এবং ইমিউনোসাপ্রেশন ডিজিজ মেনটেন করার জন্য লং টার্ম ইউজ করা হয়। এসএলইর পেশেন্টের সাথে আরো কিছু বিষয় জড়িত থাকে। যদি এসএলইর পেশেন্টের যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের অ্যাসোসিয়েশন থাকে এবং পেশেন্টের যদি প্রিভিয়াস যদি থ্রম্বোসিস থাকে, তাহলে তাকে লাইফ লং ওয়ারফেরিন দিতে হবে। এসএলই পেশেন্টের সাথে যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের অ্যাসোসিয়েশন থাকে এবং প্রিভিয়াস থ্রম্বোসিস মানে স্ট্রোক, ডিভিটি রেগুলার যদি হিস্ট্রি থাকে, তাহলে লাইফ লং ওয়ারফেরিন দিতে হবে। এসএলডির পেশেন্টের ক্ষেত্রে রিস্ক অফ অস্টিওপরোসিস এবং হাইপার ভিটামিনোসিস ডি থাকে, সেই ক্ষেত্রে আমরা ডেক্সা স্ক্যানিং করে অ্যাকর্ডিংলি তার ট্রিটমেন্ট করবো। ভিটামিন ডি, ক্যালসিয়াম এটা সাপ্লিমেন্টেশন দিব। এবং পেশেন্টকে অবশ্যই বলতে হবে তার যে আদার্স কোমরবিডিটি, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেমন হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, এগুলা কন্ট্রোল করতে হবে, স্মোকিং স্টপ করতে হবে। তাহলে এইভাবে আমরা চিকিৎসা করতে পারি। তাহলে আমরা প্রথমে বললাম যে চিকিৎসার ক্ষেত্রে পেশেন্টকে এডুকেশন দিতে হবে।
তারপরে পেশেন্টের সিমটম কন্ট্রোল করতে হবে, তারপরে পেশেন্টের অর্গান ড্যামেজ প্রিভেন্ট করতে হবে, নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য পেশেন্টের সানলাইট এবং আল্ট্রাভায়োলেট লাইট এটা অ্যাভয়েড করতে হবে। পেশেন্টের সানব্লক ব্যবহার করতে হবে, পেশেন্টকে ভ্যাকসিনেশন করতে হবে, পেশেন্টের ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করা যাবে না, এবং এরপরে পেশেন্টের যদি মাইল্ড টু মডারেট ডিজিজ হয় তাহলে আমরা প্রথমে বলেছি তাকে এনএসএআইড এবং অ্যানালজেসিক, হাইড্রোক্সিক্লোরোকুইন, জয়েন্ট এবং স্কিন ইনভলভমেন্ট থাকলে, এবং এরপরে পেশেন্টের যদি আর্থ্রাইটিস, সেরোসাইটিস, মায়োসাইটিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের স্টেরয়েড 5 to 20 মিলিগ্রাম পার ডেতে দেবো, এবং তার সাথে মিথোট্রেক্সেট, অ্যাজাথ্রাপিন এবং এমএমএফ আমরা চিকিৎসা করব। যদি পেশেন্ট ফ্লেয়ার হয় বা কমপ্লিকেশন পেরিকার্ডাইটিস এবং প্লুরিসি হয় তাহলে স্টেরয়েডের ডোজ আমরা বাড়িয়ে দেব। আর পরে বললাম যে পেশেন্ট যদি মডারেট টু সিভিয়ার ডিজিজ হয় তাহলে সাইক্লোফসফামাইড এবং মিথাইল ভেন্ডুসোলন 5 সাইকেল দেওয়ার পরে আমরা মেনটেনেন্স ডোজে চলে আসব। স্টেরয়েড 40 to 60 মিলিগ্রাম এবং স্টেরয়েড স্পেয়ারিং হিসেবে অ্যাজাথ্রাপিন, মিথোট্রেক্সেট এবং এমএমএফ আমরা ব্যবহার করব। এর সাথে আমরা এটা বললাম যে এখানে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা যায় ইনঅ্যাডিকুয়েট রেসপন্স যদি হয়। স্ট্যান্ডার্ড থেরাপির সাথে আমরা এখানে বেলিমোমাব আমরা ব্যবহার করব। এবং পেশেন্টের সাথে আরো কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে কার্ডিওভাস্কুলার, যদি পেশেন্ট হাইপারটেনশন থাকে, ডিসলিপিডিমিয়া থাকে সেটা কন্ট্রোল করতে হবে, স্মোকিং থাকলে সেটা স্টপ করতে হবে, পেশেন্টের এসএলইর সাথে অ্যান্টিফসফোলিপিডের অ্যাসোসিয়েশন থাকলে, যদি পিভিআর, যদি স্ট্রোক বা ডিবিটি থাকে তাহলে লাইফ লং তাকে ওয়ারফারিন দিতে হবে। পেশেন্টের অস্টিওপোরোসিস, হাইপোভিটামিনোসিস হয় ডি, সেই জন্য আমরা এটা বায়োকেমিস্ট্রি ও ডেক্সা স্ক্যানিং করে তাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আমরা সাপ্লিমেন্টেশন দিব। তো এখানে আরেকটা বিষয় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে এসএলইর পেশেন্টের প্রেগনেন্সি একটা এসএলই পেশেন্ট প্রেগনেন্ট হয়ে গেল তাহলে আমাদের কি করণীয়। তো বলা হচ্ছে যে দেয়ার ইজ এ ডিবেট অ্যাবাউট whether pregnancy is associated with an increased risk of SLE flare. However, pregnancy does not appear to worsen the long-term outcome of SLE. তো এসএলইর পেশেন্ট যদি এসএলই পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু সেফ ড্রাগ আছে, সেগুলা দিয়ে হচ্ছে যে ডিজিজটা কন্ট্রোল করতে হবে। আর আমরা এখানে এসএলইর পেশেন্টের কিছু মোর কমপ্লিকেশন দেখা দেয়, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হওয়ার একটা সম্ভাবনা থাকে, হাইপারটেনশন, পালমারি হাইপারটেনশন, রেনাল ফেইলিওর এবং থ্রম্বোটিক এপিসোড প্রেগনেন্সিতে হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আরো কিছু কমপ্লিকেশন, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয় এবং পেশেন্টের প্রি এক্লাম্পসিয়া হতে পারে। তো এসএলই পেশেন্টের ক্ষেত্রে আমরা ফিটাল ইনক্রিজ রেট অফ ফিটাল ডেথ ইন লেট প্রেগনেন্সি। আর আরেকটা থাকে যে এসএলইর পেশেন্টের যদি অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তাহলে বাচ্চার ক্ষেত্রে নিওনেটাল লুপাস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বলা হচ্ছে যে উইমেন হু উইশ টু কনসিভ should receive appropriate counseling to discuss discontinuation of teratogenic drug. যেগুলা টেরাটোজেনিক ড্রাগ আছে সেটা বন্ধ করতে হবে, এবং মেইনটেনেন্স ড্রাগ যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লো ডোজ স্টেরয়েড এটা ডিউরিং প্রেগনেন্সিতে আমরা দিয়ে প্রেগনেন্সিতে আমরা ডিজিজটা রিমিশনে রাখি আমরা। এবং বলা হচ্ছে যে উইমেন অ্যাট হাই রিস্ক শুড বি ম্যানেজড ইন এ কম্বাইন্ড মেডিকেল অবস্টেট্রিক ক্লিনিক and care should be continue into the postpartum period when flare and thromboembolic event can occur. তাহলে এখানে বলা হচ্ছে যে শুধু প্রেগনেন্সির সময় না, পোস্ট প্রেগনেন্সিতেও এসএলই ফ্লেয়ার হয় এবং থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটা অবশ্যই ফলো আপে রাখতে হবে। এবং মেডিসিনের সাথে অবস্টেট্রিক ক্লিনিক, রিমাটোলজিস্ট এটা কম্বিনেশনে চিকিৎসা দিতে হবে। এখানে একটা বলা হয়েছে যে
এসএলইর পেশেন্ট যদি, যেটা আগেই আমি বলেছি যে লুপাস নেফ্রাইটিস মানে রেনাল ইনভলভমেন্ট যদি এসএলইতে থাকে, এসএলইতে যদি রেনাল ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা বলা হয় লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিসের 1 থেকে 6টা এখানে WHO একটা ক্লাসিফিকেশন আছে, বায়োপসি করে এটা করা হয়। তো সেটা এখানে চিকিৎসা বলছে যে চিকিৎসা কখন দরকার, সাধারণত বলছে যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ফর অ্যাক্টিভ প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস ক্লাস 3-4 অথবা মিক্সড 3-4-5 আমরা হচ্ছে যে চিকিৎসা দেব এখানে। তাহলে লুপাস নেফ্রাইটিসের চিকিৎসা আমরা দিব। কখন দিব? যখন লুপাস নেফ্রাইটিসটা ক্লাসিফিকেশনের ক্লাস 3-4 অথবা মিক্সড ক্লাস 3-4 এবং 5 পর্যন্ত থাকে। তাহলে এটা হচ্ছে যে কিডনি বায়োপসি করে এটা হচ্ছে যে ঠিক করা হয়। এটা WHO, এটা হচ্ছে যে রেনাল বায়োপসি করে এটা WHO এটা রেনাল বায়োপসি ক্লাসিফিকেশন। এখানে হচ্ছে যে 1 থেকে 6 পর্যন্ত স্টেজিং করা হয়। তো এখানে এটাকে লুপাস নেফ্রাইটিস বলে। এবং লুপাস নেফ্রাইটিস চিকিৎসা কি, কমনলি দুটা কথা মনে রাখলেই সাধারণত হবে, যে আমরা মিথাইল পেডনোসিলন, আইভি মিথাইল পেডনোসিলন এবং সাইক্লোফসফামাইড অথবা MMF এখানে আমরা ইউজ করি। এবং এর সাথে কিছু কিডনি প্রোটেক্টিভ মেজারও এখানে ব্যবহার করা হয়, যেমন এখানে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়, তারপরে হচ্ছে যে স্মোকিং এখানে স্টপ করা হয়, লিপিড লওয়ারিং এজেন্ট দেওয়া হয় এবং প্রোটিন ইউরিয়া কমানোর জন্য এসি ইনহিবিটর অথবা ARB ব্যবহার করা হয়। তাহলে লুপাস নেফ্রাইটিস অন্তত ভাই ভাই যদি জিজ্ঞেস করা হয় কি ওষুধ ব্যবহার করা হয়, অন্তত আইভি মিথাইল পেডনোসিলন এবং আইভি সাইক্লোফসফামাইড অথবা ওরাল সাইক্লোফসফামাইড অথবা ওরাল পেডনোসিলনও ব্যবহার করা হয়, MMFও ব্যবহার করা হয় এখানে। এর সাথে কিছু কিডনি প্রোটেকশন যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, এসি ইনহিবিটর, ARB, লিপিড লোয়ারিং এজেন্ট, এই জিনিসগুলো ব্যবহার করা হয় কিডনি প্রোটেকশনের জন্য। এখানে এর পরের বিষয় আসছে যে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে অস্টিও আর্থ্রাইটিস থেকে অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে অস্টিও আর্থ্রাইটিসের একটা রোগীর আমরা জয়েন্ট মানে অনেক সময় পরীক্ষায় দেওয়া ভাই বা শর্ট কেসে বলা হয় যে পেশেন্টটা নি জয়েন্ট এক্সামিনেশন করো। তাহলে নি জয়েন্ট এক্সামিনেশন করতে গেলেই যারা বয়স্ক মানুষ কমনলি যেটা আমরা দেখি যে এটা অস্টিও আর্থ্রাইটিস বেশিরভাগ ক্ষেত্রেই, তাহলে তখন অস্টিও আর্থ্রাইটিস থেকে কিছু প্রশ্ন ভাইভাতে চলে আসে। তো এখানে বলা হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস ডিজিজটা কি, বলা হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস ইজ এ ক্রনিক ডিসঅর্ডার characterized by cartilage loss, bone remodeling, joint deformity and synovial inflammation. তাহলে এখানে 4টা কথা বলা হলো অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, যে 1 নম্বর হচ্ছে যে কার্টিলেজ লস, 2 নম্বর হচ্ছে যে বন রিমডেলিং হয়, 3 নম্বর জয়েন্ট ডিফর্মিটি হয়, 4 নম্বর হচ্ছে যে সাইনোভিয়াল ইনফ্লামেশন হয়। বলা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট কমন জয়েন্ট ডিজিজ ইন হিউম্যানস। এবং এটা কমনলি বলা হচ্ছে যে মোর দ্যান 55 ইয়ার্স এর বেশি পেশেন্টের সিমটোমেটিক নি অস্টিও আর্থ্রাইটিস হয়। তাহলে ইউজুয়ালি 55 ইয়ার্স এর ক্ষেত্রে এটা হচ্ছে যে মোর দ্যান 55 ইয়ার্স এর পরে সাধারণত সিমটোমেটিক অস্টিও আর্থ্রাইটিস হয়। তাহলে এখানে অনেক সময় এক্স-রেতে দেখা যাচ্ছে যে কি জিনিস হয়, এক্স-রেতে এখানে দেখানো হচ্ছে যে এটা একটা নি জয়েন্টের এক্স-রে, এখানে অস্টিওফাইট এখানে দেখানো হচ্ছে, তারপরে সাবকন্ডাল স্ক্লেরোসিস দেখানো হয়েছে এবং সাবকন্ডাল সিস্ট দেখানো হয়েছে। তাহলে এটা আমরা অস্টিওফাইট দেখানো যাচ্ছে এবং সাবকন্ডাল স্ক্লেরোসিস এবং সাবকন্ডাল সিস্ট। এরপরে যে এটা বলা হচ্ছে যে এটা সাধারণত প্যাথোলজি কি হয় একটা অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে যে although there is a recognition association between osteoarthritis, age and trauma, তাহলে একটা বয়স একটা বিষয় আছে অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে এবং ট্রমা একটা বিষয় আছে। তো এটা বলা হচ্ছে যে একটা কার্টিলেজ ডিগ্রেডেশন হয় এবং প্রোডাক্টস
স্টিমুলেট সাইনোভিয়ার ইনফ্লামেশন এন্ড প্রোডাকশন অফ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। এখানেও সাইটোকাইনের একটা রোল আছে। তাহলে কি হয় এখানে, ম্যাক্রোস্কোপিক চেঞ্জেস অফ অস্টিওআর্থ্রাইটিস ইনক্লুড সিস্টিক বোন ডিজেনারেশন, কার্টিলেজ লস এবং গ্রোথ অফ বোন এট দ্য জয়েন্ট মার্জিন, মানে অস্টিওফাইট। এখানে একটা অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিসের একটা এক্সরে দেখানো হয়েছে। যে অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হলে কি হয়, জয়েন্ট স্পেস এখানে রিডাকশন হয়েছে এবং স্ক্লেরোসিস অফ দ্য সাবকন্ডাল বোন, জয়েন্ট স্পেস রিডাকশন এবং স্ক্লেরোসিস অফ দ্য সাবকন্ডাল বোন। এখানে প্যাটালো ফিমোরাল জয়েন্ট দেখানো হয়েছে অস্টিওআর্থ্রাইটিস, এখানে জয়েন্ট স্পেস লস হয়েছে এবং ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্যাটেলা। তো এখানে ফিমেল আর হায়ার রিস্ক অফ অস্টিওআর্থ্রাইটিস, ফিমেলদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস সাধারণত বেশি হয় এবং অস্টিওআর্থ্রাইটিসের কিছু রিস্ক ফ্যাক্টর এখানে বলা হয়েছে। যেমন যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যেমন নোডাল অস্টিওআর্থ্রাইটিস, জেনেটিক্স একটা রোল আছে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে পেশেন্টের হাই বোন ডেনসিটি যাদের থাকে, ক্যালসিয়াম ক্রিস্টাল ডিপোজিশন হয় জয়েন্টে, পেশেন্ট যদি অবেজ হয়, পেশেন্ট যদি ফিমেল হয়, ট্রমার যদি হিস্ট্রি থাকে, তাহলে এরা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর অফ অস্টিওআর্থ্রাইটিস। এখানে একটা অস্টিওআর্থ্রাইটিসের রোগী আমাদের কাছে কি নিয়ে আসে, তাহলে অস্টিওআর্থ্রাইটিসের রোগী পেশেন্ট আমাদের কাছে সাধারণত জয়েন্ট পেইন নিয়ে আসে। তাহলে একটা জয়েন্ট পেইন নিয়ে আসে এবং মর্নিং স্টিফনেস নিয়ে আসে। তাহলে অস্টিওআর্থ্রাইটিসের জয়েন্ট সিমটমের জয়েন্ট পেইনটা কেমন হবে, বলছে এই জয়েন্ট পেইনটা হচ্ছে যে ওয়ার্স আফটার ইউজের পরে এটা বেশি হয়ে যাবে এবং বেটার আফটার রেস্ট নিলে এটা ভালো থাকবে, এবং এই পেশেন্টের মর্নিং স্টিফনেস থাকে। তাহলে যে পেইনটা ওয়ার্স খারাপ হয় ইউজের পরে, মানে কাজ করার পরে, এবং বেটার হয় রেস্টের পরে, এবং মর্নিং স্টিফনেস থাকে, তাহলে এটা অস্টিওআর্থ্রাইটিসের রোগী যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা যদি এক্সামিনেশন করি, জয়েন্ট এক্সামিনেশনে আমরা প্রথমে দেখবো যে টেন্ডারনেস, তাহলে প্যালপেশন করে টেন্ডারনেস পাবো এবং পেশেন্টের জয়েন্টটা এনলার্জমেন্ট পাবো, এবং আমরা যদি অ্যাক্টিভ প্যাসিভ যদি মুভমেন্ট করি, আমরা যদি মুভমেন্ট করি জয়েন্টের, তাহলে পরে আমরা হচ্ছে যে ক্রেপিটেশন পাবো। তাহলে একটা জয়েন্ট আমরা প্রথমে জয়েন্টটা দেখলে, যদি অস্টিওআর্থ্রাইটিস জয়েন্টটা এনলার্জ থাকবে, জয়েন্টটা টেন্ডারনেস থাকবে এবং এর মুভমেন্ট রিডিউস হবে এবং ক্রেপিটেশন পাবো আমরা এক্সামিনেশন করলে। তাহলে বলা হচ্ছে যে এখানে কমন সাইট কোনটা, তাহলে অস্টিওআর্থ্রাইটিস সাধারণত ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্টে হয়, তারপরে ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে হয়, পিআইপিতেও হয়, প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে হয়, ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্টেও হয়। তাহলে ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্টেও হচ্ছে যে হয়। আরো লার্জ জয়েন্ট বলছে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, তাহলে মোস্ট কমন জয়েন্ট হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, তারপরে হচ্ছে প্রক্সিমাল এন্ড ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, লার্জ জয়েন্টের মধ্যে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, আরো আদার্স জয়েন্ট ইনভলভমেন্ট হয় বডির। এখানে দেখা যায় টিপিক্যাল ভেরাস ডিফর্মিটি রেজাল্টিং ফ্রম মার্ক টিবুলোফিমোরাল অস্টিওআর্থ্রাইটিস, এটা একটা ভেরাস ডিফর্মিটি দেখানো হয়েছে। এটা জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস, জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস। এখানে হেবার্ডেন নোটস এবং বাউচার্স নোটস থাকে, এবং এটা সাধারণত ফ্যামিলিতে এটা অনেকটা হিস্ট্রিতে থাকে। আর এখানে কিছু বলা হচ্ছে যে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস, তাহলে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের কিছু কারণ বলা হচ্ছে যে হিমোক্রোমাটোসিস, তারপরে অ্যাক্রোমেগালি, হাইপার প্যারাথাইরয়েডিজম, ট্রমা এবং ক্রিস্টাল ডিপোজিশন। একটা তাহলে আমরা একটা অস্টিওআর্থ্রাইটিসের, তাহলে রোগী যদি পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তাহলে অস্টিওআর্থ্রাইটিস মেইনলি বলা হলো যে এটা ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, নি জয়েন্ট এবং প্রক্সিমাল ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট এবং আদার স্পাইন, সার্ভাইকাল, লাম্বার স্পাইন জয়েন্ট, এখানেও অস্টিওআর্থ্রাইটিস কমন। তাহলে সেই ক্ষেত্রে জয়েন্টটা আমরা হচ্ছে যে
প্রথমেই আমরা হচ্ছে যে বললাম যে জয়েন্টটা এনলার্জমেন্ট পাবো, আমরা জয়েন্টে পেইন থাকবে এবং মর্নিং স্টিফনেস থাকবে। পেইনটা বলা হচ্ছে যে এক্সারসাইজ ইউজে এটা বেড়ে যাবে এবং রেস্টে কমবে। এবং আমরা যদি এটা মর্নিং স্টিফনেস থাকে লেস দেন 30 মিনিটস, এবং আমরা যদি এক্সামিনেশন করি জয়েন্টটা এনলার্জ পাবো, টেন্ডার পাবো, মুভমেন্ট রিডিউস হবে এবং ক্রেপিটেশন পাওয়া যাবে। এখানে বলা হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করা হয়, একটা হচ্ছে ক্লিনিক্যাল আর একটা হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিং। যেটা ক্লিনিক্যাল আমি বললাম, আর রেডিওলজিক্যালিও বলেছি যে এক্স রে করলে পরে আমরা জয়েন্ট স্পেসটা রিডাকশন পাবো, আমরা অস্টিওফাইট পাবো এবং সাবকন্ডাল স্ক্লেরোসিস এবং সাবকন্ডাল আমরা সিস্ট আমরা পাবো এক্স রেতে। এখানে বলা হচ্ছে যদি কোনো অ্যাফেক্টেড জয়েন্টের যদি এক্স রে করা হয় তাহলে আমরা কি পেতে পারি, তাহলে আমরা অস্টিওফাইট পাবো, সাবকন্ডাল বন্ড স্ক্লেরোসিস, সাবকন্ডাল সিস্ট, এবং ডিজিজটা যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন আমরা জয়েন্ট স্পেসটা রিডাকশন পাবো। এবং এক্স রে পরেও আমরা এমআরআই করতে পারি জয়েন্টের, আমরা তাহলে আরো মোর অ্যাকুরেটলি আমরা বুঝতে পারবো। আর আদার ইনভেস্টিগেশনের মধ্যে বলা হচ্ছে যদি হেমাটোলজিক্যাল টেস্ট, বায়োকেমিক্যাল টেস্ট এবং অটো অ্যান্টিবডি যদি করা হয় তাহলে ইউজুয়ালি নর্মাল রিপোর্ট সাধারণত নর্মাল আসে। আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব, যে একটা অস্টিও আর্থ্রাইটিসের রোগীর আমরা কিভাবে আমরা ম্যানেজ করব, তাহলে ম্যানেজ বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইজ বেসড অন সিমটমস and the impact of symptoms and joint structural changes. তাহলে ইফেক্ট অফ কোয়ালিটি অফ লাইফ, ফাংশন অফ অকুপেশন, লিজার এবং স্লিপ। তাহলে আমরা একটা পেশেন্টে যদি আসে তাহলে পেশেন্টের আগে এডুকেশন দিতে হবে, তাকে অকুপেশনাল থেরাপি দিতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে, এবং এক্সারসাইজ হচ্ছে যে ইজ দ্য কি ট্রিটমেন্ট অফ মেনি পেশেন্ট, এবং অবেজ থাকলে তার ওয়েট রিডাকশন করতে হবে। ওয়েট রিডাকশন করতে হবে এবং এবং এটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখানে দরকার। তো এখানে ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে আমরা এখানে যেটা বলতে পারি যে এনএসএআইডিস এবং কক্স2 ইনহিবিটরস ইফেক্টিভ ফর শর্ট পিরিয়ড অফ টাইম ডিউরিং ইনফ্লামেটরি ডিজিজ। এবং এনএসআইড এর পরে এবং পেশেন্টের ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ব্যবহার করা হয় যেসব পেশেন্টের ক্ষেত্রে জয়েন্টটা ইনফ্লামেশন থাকে জয়েন্টের। এখানে বলা হচ্ছে যে ডিজিজ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, একটা হচ্ছে যে পেশেন্টের কোর ট্রিটমেন্ট, একটা হচ্ছে অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট, এবং একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে একটা অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট আসলে পারে আমরা কি করব, পেশেন্টকে আগে কোর ট্রিটমেন্ট, কোর ট্রিটমেন্টের মধ্যে বলছে হোলিস্টিক পেশেন্ট সেন্টার্ড কেয়ার প্ল্যান, প্রভিশন অফ রিটেল অ্যান্ড ভার্বাল ইনফরমেশন। পেশেন্টের হচ্ছে যে একটা অ্যাডভাইস দিতে হবে, তাহলে হোলিস্টিক পেশেন্ট সেন্টার্ড কেয়ার প্ল্যান, তারপর প্রভিশন এবং তাকে রিটেন এবং ভার্বাল ইনফরমেশন দিতে হবে পেশেন্টকে অ্যাবাউট দ্য ডিজিজ, পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে ফুড ওয়্যার সম্পর্কে, পেশেন্টকে এক্সারসাইজের কথা বলতে হবে, পেশেন্টের যদি অবেজ থাকে তাহলে ওয়েট লসের কথা বলতে হবে। আর অ্যাডজাংটিভ ট্রিটমেন্টের মধ্যে কি আছে, টেন্স মেশিন, টেন্স থেরাপি দিতে হবে, ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেশন থেরাপি, আর এখানে কিছু ব্রেসেস, ওয়াকিং রেইটস ব্যবহার করতে এবং কিছু থার্মোথেরাপি দিতে হবে, কোল্ড অর ওয়ার্ম। এরপরে পেশেন্টের আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, তাহলে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমে আমরা দেই যে প্যারাসিটামল 1 গ্রাম 3 to 4 times ডেইলি। প্যারাসিটামলের পরে আমরা দেই হচ্ছে যে টপিক্যাল অ্যান্টি ইনফ্লামেটরি জেল, মানে এনএসআইড জেল দেওয়া হয়, তারপরে টপিক্যাল ক্যাপসাসিন ক্রিম দেওয়া হয়, তার পরবর্তীতে আমরা ওরাল এনএসআইড বা কক্স2 ইনহিবিটরস আমরা দেই প্লাস পটেনপাম ইনহিবিটরস, এবং ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দেওয়া হয় ডিউরিং ফ্লেয়ার। তাহলে ডিউরিং ফ্লেয়ার, তাহলে আমরা কি কি আমাদের যদি ফার্মাকোলজিক্যাল চিকিৎসার কথা বলা হয়
তাহলে প্রথমেই পেশেন্টকে প্যারাসিটামল দিতে হবে 1 গ্রাম করে দিনে 3 থেকে 4 বার। দ্বিতীয় ধাপে আমাদের আসবে টপিক্যাল অ্যান্টি ইনফ্লামেটরি জেলস, মানে এনএসএআইডি জেল দিতে হবে। তারপরে ক্যাপসাসিন ক্রিম আসবে। তারপরের ধাপে আসবে হচ্ছে যে ওরাল এনএসএআইডিস অথবা কক্স টু ইনহিবিটর এর সাথে প্রোটিন পাম্প ইনহিবিটর। পেশেন্ট যদি ফ্লেয়ারে থাকে তাহলে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিতে হবে। এবং সার্জিক্যাল অপশন কি আছে? আর্থ্রোস্কোপিক ল্যাভেজ অর ডিব্রাইভমেন্ট অফ দ্য মেকানিক্যাল লকিং, আর হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় ফর অ্যাক্টিভিটি লিমিটিং সিমটমস। তাহলে সার্জিক্যালের মধ্যে আর্থ্রোস্কোপিক ল্যাভেজ আর ডিব্রাইভমেন্ট ইফ মেকানিক্যাল লকিং, আর একটা হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়। তাহলে এটাই হচ্ছে যে চিকিৎসা। তাহলে আমরা এটাই হচ্ছে যে চিকিৎসা। একটা হলো যে প্রথমে বলা হলো যে পেশেন্টের একটা ইনফরমেশন দিতে হবে, এডুকেশন মানে ইনফরমেশন, ভার্বাল এবং রিটেন ইনফরমেশন দিতে হবে, ফুটওয়্যার সম্পর্কে অ্যাডভাইস করতে হবে, এক্সারসাইজ দিতে হবে, তারপরে তাকে ওয়েট লসের কথা বলতে হবে, তাকে অকুপেশনাল থেরাপি দিতে হবে, পেশেন্টের অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট হিসেবে পেশেন্টের টেন্স থেরাপি দিতে হবে, পেশেন্টের ওয়াকিং এইড, ব্রেস এবং থার্মোথেরাপি এগুলো দিতে হবে হচ্ছে যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা বলেছি প্রথমে প্যারাসিটামল, তারপরে এনএসএআইডস হচ্ছে জেলস, তারপর ক্যাপসাসিন ক্রিম, তারপরে ওরাল এনএসএআইডিস অথবা কক্স টু ইনহিবিটরের সাথে প্রোটিন পান ইনহিবিটর। ডিজিজটা যদি ফ্লেয়ার থাকে তাহলে ইন্ট্রা আর্টিকুলার আমরা স্টেরয়েড দিব। এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দুটো অপশন বলা হয়েছে এখানে, যে আর্থ্রোস্কোপিক লাভেজ আর ডিব্রাইভমেন্ট, আর একটা হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট। এরপরে আমরা বলবো যে গাউট বা হাইপার ইউরোসিমিয়া সম্পর্কে আমরা বলবো। তাহলে এবার হচ্ছে যে গাউট থেকে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে গাউটের কমন কজ জিজ্ঞেস করা হয়, একটা গাউটের রোগীর কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এবং গাউটের জন্য আমরা কি কি ড্রাগস ব্যবহার করতে পারি। তো বলা হচ্ছে যে গাউট ইজ এ কমন পেইনফুল অ্যান্ড পটেনশিয়ালি ডিস্ট্রাকটিভ ইমিউনোলজিক ডিসঅর্ডার রিলেটেড টু হাইপার ইউরোসিমিয়া। তাহলে এটা একটা হচ্ছে যে গাউট হচ্ছে যে একটা পেইনফুল potentially destructive rheumatologic disorder related to hyperuricemia. তাহলে যে এখানে the clinical consequence of uric acid and urate, এটার নাম হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল। এটা ডিপোজিশন হয়ে অ্যাকিউট এবং ক্রনিক আর্থ্রাইটিস তৈরি করে, টফাস ফর্মেশন হয়, নেফ্রোলিথিয়াসিস হয় এবং গাউটি নেফ্রোপ্যাথি করে। তাহলে গাউটের একটা পেশেন্ট যদি আমাদের কাছে যদি আসে তাহলে তার কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে গাউটের একটা পেশেন্ট বলা হচ্ছে যে এটা ফার্স্ট আসলে ইনভলভ হয় হচ্ছে যে the classical presentation with an acute monoarthritis which affect the MTP metatarsophalangeal joint involvement হয় 50% পেশেন্টের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট জয়েন্ট ইনভলভমেন্ট হয়, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে কমনলি কোন জয়েন্ট গাউটে ইনভলভ হয়। তাহলে এখানে বলতে হবে যে ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট 50% ক্ষেত্রে অ্যাফেক্টেড হয়। আদার জয়েন্ট বডি যেমন অ্যাঙ্কেল জয়েন্ট, মিড ফুট, নি এবং আদার স্মল জয়েন্ট ইনভলভ হয়। এবং ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কি হয়, একটা জয়েন্ট যেমন কমনলি যেহেতু এমটিপি ইনভলভমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে পেইনটা হবে যে এখানে typical features হচ্ছে যে rapid onset reaching maximum severity 2 to 6 hours and তাহলে এটা যে পেইনটা হবে সিভিয়ার পেইন এবং ওয়ার্স্ট পেইন ইভার, এবং পেইনটা সাধারণত 2 থেকে 6 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম লেভেলে যাবে। এবং পেইনটা বলা হচ্ছে যে সিভিয়ার পেইন ডিসক্রাইব অ্যাজ ওয়ার্স্ট পেইন ইভার এন্ড এক্সট্রিম টেন্ডারনেস থাকবে, পা নড়াচড়া করাতে পারবে না, এবং মার্ক সয়েলিং
ওভারলাইং দ্য রেড শাইনি স্কিন, এবং সাধারণত সেলফ লিমিটিং 5 to 14 days কমপ্লিট রেজলিউশন। তাহলে যদি একটা জয়েন্টের যদি গাউট হয় তাহলে সাধারণত বলা হচ্ছে যে এটা র্যাপিড অনসেট হবে এবং 2 থেকে 6 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম লেভেলে যাবে, এবং এবং এটা রিচিং এবং পেশেন্ট ইন দা সিভিয়ার পেইন ডিসক্রাইব অ্যাজ দ্য ওয়ার্স্ট পেইন ইভার, এবং এক্সট্রিম টেন্ডারনেস থাকবে এবং মার্ক সোয়েলিং ওভারলাইং দ্য স্কিন, এটা রেড শাইনি হবে, এবং বলছে যে সেলফ লিমিট 5 থেকে 14 দিনের মধ্যে এটা কমপ্লিট রেজলিউশন হয়ে যাবে। এখানে একটা পায়ের ছবি আছে, এখানে পডাগ্রা বলা হচ্ছে যে অ্যাকিউট গাউটি কজিং সোয়েলিং, এরাইথিমা, এক্সট্রিম পেইন অ্যান্ড টেন্ডারনেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। এটা বলা হচ্ছে যে সাধারণত কাদের বেশি হয়, বলছে যে মোস্ট কমনলি মিডিল এজড এবং এল্ডারলি পিপল, মিডিল এজ এবং এল্ডারলি পিপল, এবং এখানে একটা রেশিও বলা হয়েছে যে এটা 5:1, মানে মেল 5 এবং ফিমেল 1 এফেক্টেড হয়। এটা একটা রেশিও 5:1, সাধারণত মিডিল এজ এবং এল্ডারলি পিপল এফেক্টেড হয়। এবং এখানে বলা হচ্ছে যে এটা তাহলে জয়েন্টার পেইন, সোয়েলিং এবং টেন্ডারনেস থাকে। এবং এটা আমরা এটা পাই, আমরা যদি ল্যাবরেটরি টেস্ট করি, তাহলে আমরা যদি ল্যাবরেটরি টেস্ট করলে পারে এটা হচ্ছে জয়েন্ট থেকে ইউরিক অ্যাসিড, এটা আমরা অ্যাসপিরেশন করব না, ইউরিক অ্যাসিড এটা আমরা ব্লাডে দেখি, এবং সাইনোভিয়াল ফ্লুইড যদি অ্যাসপিরেশন করি ফর ক্রিস্টাল, তাহলে পারে আমরা হচ্ছে যে নেগেটিভলি বাইরেফারেঞ্জেন্স নিডল শেপ ক্রিস্টাল পাবো আমরা। তো এখানে একটা মনোসোডিয়াম ইউরেট এবং টফাস এখানে দেখা যাচ্ছে, যে স্কিনের নিচে একটা টফাস দেখা যাচ্ছে, একটা এক্স রে। এবং ক্লিনিক্যাল ফিচার পেশেন্টটা অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, এবং সিমটোমেটিকের কথা আমি এটা আলাপ করেছি। এটা তাহলে আমরা যদি ইনভেস্টিগেশন করি, তাহলে যদি আমরা গাউটের রোগী পেশেন্ট যদি তাকে সাইনোভিয়াল ফ্লুইড যদি অ্যানালাইসিস হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। তাহলে গাউটে মূলত আমরা কি দেখি, যে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করি। তাহলে এটা যদি আমরা পোলারাইজড লাইট মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি ফ্লুইডটা নিয়ে, তাহলে নেগেটিভলি বাইরেফারেঞ্জেন্ট নিডল শেপ ক্রিস্টাল, এটা পোলারাইজড লাইট মাইক্রোস্কোপের নিচে পাওয়া যায়। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ক্রিস্টালটা পাওয়া যায় এই পোলারাইজড লাইট মাইক্রোস্কোপে কেমন দেখতে, তাহলে এটা হচ্ছে নেগেটিভলি বাইরেফারেঞ্জেন্স, এবং এটা হচ্ছে যে নিডল শেপ, এবং এটা ব্লাডেও আমরা সিরাম ইউরিক অ্যাসিড লেভেল দেখি। তাহলে কাদের ক্ষেত্রে হচ্ছে যে ইউরিক অ্যাসিড এবং আরো ইনভেস্টিগেশন, ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্ট, রেনাল ফাংশন, লিভার ফাংশন, এগুলো আমরা করে দেখি। তাহলে মূলত দুটা ইনভেস্টিগেশন করা হয়, একটা হচ্ছে যে সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা ক্রিস্টাল দেখি, এবং এফেক্টেড জয়েন্টটা এক্স-রে করে দেখি, এবং আদার্স আরো বায়োকেমিক্যাল এবং হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন করা হয়। গাউট কাদের ক্ষেত্রে বেশি হতে পারে, রিস্ক ফ্যাক্টর কারা বা কারণ কি, এটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয়। যে গাউট সাধারণত যারা মেল জেন্ডার ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, ইনক্রিজিং এজ বয়স বেশি হলে হয়, যাদের ওভারওয়েট তাদের ক্ষেত্রে হয়, যাদের রেনাল ফেইলর থাকে তাদের হয়, এবং যারা পার্টিকুলারলি যারা ডায়েট রেড মিট, অয়েলি ফিশ, শেলফিশ, সুগারি ড্রিঙ্কস এবং ফ্রুক্টোজ রিচ ফুডস যারা খায় তাদের ক্ষেত্রে বেশি হয়। এবং কারো হয়তো ইউরিক অ্যাসিড ওভার প্রোডাকশন হয়, যেমন কিছু মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, রেনাল ফেইলর, এইসব ক্ষেত্রে
রিস্ক ফ্যাক্টর যদি জিজ্ঞেস করা হয়, যারা মেল জেন্ডার, বয়স যাদের বেশি, যারা অ্যালকোহলিক, এবং যাদের রেনাল ফেইলর আছে, এবং যারা হচ্ছে যে পিউরিন রিচ ডায়েট মানে রেড মিট, অয়েলি ফিশ, সুগারি ড্রিঙ্ক এবং ফ্রুক্টোজ রিচ ফুড যারা খায়, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। এবং এর সাথে যাদের মাইলোপ্রলিফারেটিভ, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আছে, এবং যারা সাধারণত কিছু ড্রাগসও এটা হাইপার ইউরেসিমিয়া করে, যেমন অ্যালকোহল, স্যালিসাইলেট, ডায়ুরেটিক্স, মেনি ড্রাগস। তো এখানে আমরা একটা পেশেন্টকে কি করে আমরা চিকিৎসা করব, একটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে, যেটা বললাম যে গাউট কি দেয়া হয়, ইউরিক অ্যাসিড মনোসোডিয়াম ক্রিস্টাল দ্বারা। গাউট হচ্ছে সাধারণত ফার্স্ট মেটাটার্সিফ ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট কমনলি ইনভলভমেন্ট, 50% ক্ষেত্রে এটা জয়েন্টে র্যাপিডলি এটা পেইনফুল হয়, সোয়েলিং হয়, রেডনেস হয়, 5 থেকে 14 দিনে এটা ভালো হয়ে যায়। এবং আমরা সাধারণত এটা ব্লাডে হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেলটা দেখি, এফেক্টেড জয়েন্টটা এক্সরে করি, এবং সাইনোফায়ার ফ্লুইড অ্যাসপিরেট করে আমরা পোলারাইজড লাইট মাইক্রোস্কোপে ক্রিস্টালটা দেখি। এবং এই পেশেন্টের আমরা কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেটা কিছুক্ষণ আমি বললাম যে কাদের ক্ষেত্রে গাউট বেশি হয়, যারা মিডল এজ এবং ওল্ড এজ তাদের ক্ষেত্রে, এবং কিছু ড্রাগস, কিছু ডিজিজ, কিছু ফ্রুটস এর সাথে অ্যাসোসিয়েশন থাকে গাউটের। তাহলে গাউট আমরা কিভাবে ম্যানেজ করব? গাউটের আমরা এখানে 3 ভাগে ম্যানেজ করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে অ্যাকিউট গাউট ম্যানেজমেন্ট করা হয়, একটা ক্রনিক বা টপাসিয়াস গাউট ম্যানেজ করা হয়, আর একটা হচ্ছে যে কি লাইফস্টাইল চেঞ্জ। তাহলে আমরা হচ্ছে যে একটা পেশেন্ট যদি অ্যাকিউট গাউট নিয়ে আমাদের কাছে আসে, তাহলে প্রথমেই আমরা কি করব, অ্যাফেক্টেড জয়েন্টকে হচ্ছে যে রেস্ট দিব, ইলিভেশন করব এবং আইস দিব, তারপরে পেশেন্টকে এনএসআইড এবং পিপিআই দিব। তাহলে একটা অ্যাকিউট গাউটের পেশেন্ট আসলে প্রথমে তাকে অ্যাফেক্টেড জয়েন্টটা রেস্ট, ইলিভেশন, আইস মানে ঠান্ডা দিতে হবে, এবং তারপরে এনএসআইড এবং তাকে পিপিআই দিতে হবে ব্যথা কমানোর জন্য, এনএসআইডিস এবং পিপিআই। এবং আরো অপশন আছে যে পেশেন্টের অনেক কলকিসিন দেওয়া হয়, 0.5 মিলিগ্রাম টু 0.5 মিলিগ্রাম থেকে 2 মিলিগ্রাম 4 টাইমস ডেলি কলকিসিন দেওয়া হয়। এবং পেশেন্টের যদি গ্লুকোকর্টিকয়েডস ওরালি দেওয়া হয় যদি মোর দ্যান 4 জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আর ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড 1 to 3 জয়েন্ট এফেক্টেড যদি হয়। তাহলে অ্যাকিউটের চিকিৎসা কি? অ্যাকিউটের চিকিৎসাতে বলা হচ্ছে যে এফেক্টেড জয়েন্ট রেস্ট, তারপরে ইলিভেশন এফেক্টেড জয়েন্ট, তারপর আইস অ্যাপ্লাই করা হয়, ঠান্ডা করার জন্য হয়। এরপরে তাকে ব্যথার ওষুধ দেওয়া হয়, এনএসএআইডিস প্লাস পিপিআই, প্রোটিন পাম্প ইনহিবিটর। এরপরে পেশেন্টকে কলকিসিন দেওয়া হয় অপশন। আর অনেক সময় যদি পেশেন্টের ক্ষেত্রে আরো অপশন চিকিৎসা আছে, গ্লুকোকর্টিকয়েড, মোর দ্যান 4 জয়েন্ট ইনভলভমেন্ট হলে ওরাল গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয়, আর লেস 1 to 3 জয়েন্ট ইনভলভমেন্ট হলে তাকে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। এবং ইন্টারলিউকিন বি ইনহিবিটরস অ্যানাকিনরা এবং ক্যানাকুনেব এটা ব্যবহার করা হয় অনেক সময়। আর এটা গেল অ্যাকিউট গাউটের ম্যানেজমেন্ট। পেশেন্টের যদি ক্রনিক গাউট হয় বা পেশেন্ট যদি টফাসিয়াস গাউট হয়, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে ইউরেট লওয়ারিং এজেন্ট যেমন অ্যালোপিউরিনল দেওয়া হয়। অ্যালোপিউরিনল দিলে পরে এটা টার্গেট 6 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম নিচে রাখা হয়। টার্গেট সাধারণত 5 to 6 মিলিগ্রামের নিচে, মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে ইউরিক অ্যাসিডটা রাখা হয়। তাহলে কি কি অপশন আছে মেনটেনেন্স ম্যানেজমেন্ট অফ ক্রনিক অথবা টফাসিয়াস গাউটের ক্ষেত্রে কি ড্রাগস আমরা ব্যবহার করি? অ্যালোপিউরিনল ব্যবহার করি, এবং এটা 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম দিয়ে এটা শুরু করা হয় ডেলি। এটা টাইট্রেশন করতে করতে 900 মিলিগ্রাম পর্যন্ত কারো কারো লাগে, তবে অ্যাভারেজে 400 মিলিগ্রাম অ্যালোপিউরিনল ডেলি লাগে। এবং আমরা টার্গেট কি রাখবো? ইউরিক অ্যাসিডের লেভেল লেস দ্যান 6 মিলিগ্রাম পার ডেসিলিটার, যদি সিভিয়ার হয় লেস দ্যান 5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং অ্যালোপিউরিনের আরো কিছু ড্রাগস অ্যাভেলেবল আছে, যেমন ফেবুস্টাট, ফেবুস ফেবুস্টাট আমরা হচ্ছে ফেবুকজোস্টাট আমরা এটা ব্যবহার করি। তাহলে অ্যালোপিউরিনল যারা টক্সিসিটি করে অথবা যারা রেসপন্স করে না, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করা হয়। তাহলে অপশন আরো কিছু ড্রাগ আছে, যেমন ইউরোকুসিরিক অ্যাসিড, সালফিন পাইরিজন ব্যবহার করা হয়, ব্রেন্স বোমারন ব্যবহার করা হয়।
তাহলে আমরা কমনলি যে ড্রাগ ব্যবহার করি ক্রনিক টপাসিয়াস গাউটের ক্ষেত্রে অ্যালোপিউরিনল 100 মিলিগ্রাম দিয়ে শুরু করে এটা 900 মিলিগ্রাম পর্যন্ত টাইট্রেশন করে দেওয়া হয়। সাধারণত 400 মিলিগ্রাম ডেলি লাগে এবং টার্গেট হচ্ছে 6 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে ইউরিক অ্যাসিডের লেভেল, অথবা যারা সিভিয়ার তাদের 5 মিলিগ্রাম পার ডেসিলিটার ইউরিক অ্যাসিড লেভেল রাখতে হয়। এবং অ্যালোপিউরিনের বিকল্প ড্রাগস আরো আছে, যেমন ফেবুজদুস্টাট, এটা আছে সালফিন পায়োরেজন, বেঞ্জবোমারন, এগুলো ব্যবহার করা হয়। আর পেশেন্টকে এই চিকিৎসার পাশাপাশি পেশেন্টের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। যেমন এখানে পেশেন্টের ওভারওয়েট থাকলে পারে এখানে ওয়েট লস করতে হবে। ডায়েটারি মডিফিকেশন, রিডিউস অফ স্টপ অ্যালকোহল, রেড মিট, ফিশ, হাই সুগার ড্রিঙ্কস, এবং পেশেন্টকে ড্রিঙ্ক করতে হবে লো ফ্যাট মিল্ক, ডেইলি খেতে হবে। এবং পেশেন্টের হাইপারটেনশন, রেনাল ডিজিজ এবং হাইপারলিপিডিমিয়া এবং কার্ডিওভাস্কুলার মরবিডিটিস, এগুলো হচ্ছে যে কন্ট্রোল করতে হবে। এবং পেশেন্টকে ডায়াবেটিক্স যদি সম্ভব হয় বন্ধ করতে হবে। তাহলে লাইফস্টাইল মডিফিকেশনের আমরা কি আমরা করতে পারি, যে পেশেন্টের ওভারওয়েট হলে ওয়েট লস করতে হবে। ডায়েটারি মডিফিকেশনের মধ্যে বলা হচ্ছে রিডিউস অর স্টপ অফ অ্যালকোহল, রেড মিট, শেলফিশ, হাই সুগার ড্রিঙ্কস, এবং খেতে হবে পেশেন্টকে ড্রিঙ্ক লো ফ্যাট মিল্ক ডেইলি। পেশেন্টকে যদি আদার ম্যানেজমেন্ট করতে হবে, হাইপার টেনশন থাকলে সেটা চিকিৎসা দিতে হবে। রেনাল ডিজিজ যদি থাকে, হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া যদি থাকে, আদার যদি কার্ডিওভাস্কুলার মরবিডিটিস থাকে সেটা কন্ট্রোল করতে হবে। এবং ডায়াবেটিক্স যদি সম্ভব হয় এটা বন্ধ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি রিমাটোলজির ভাইভার দ্বিতীয় অংশ শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ।